আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিক আজ। বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান দেশ পরিচালনায় বিচক্ষণতা ও দূরদর্শিতার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা সমৃদ্ধ দেশ গঠনে অনুকরণীয়। এমনটাই মনে করেন শিক্ষাবিদ, গবেষক ও লেখক প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। হাসান মাহমুদের রিপোর্ট। বগুড়ার বাগবাড়িতে ১৯৩৬ সালে জন্ম নেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করাচিতে লেখাপড়া শেষে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন সেনাবাহিনীতে। ১৯৭১-এ মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন মহান স্বাধীনতার। মুক্তিকামী জনতার মধ্যে ছড়িয়ে পড়ে পরাধীনতা থেকে মুক্তির স্লোগান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে সেই স্লোগান। স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনের সম্মুখ সমরে। সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধে জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান ভূষিত হন বীর উত্তম খেতাবে। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে নিয়ে আসে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ৭৭ সালের ২১ এপ্রিল হন রাষ্ট্রপতি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। তার সাহসী ভূমিকায় পাল্টাতে শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থা। দেশ এগিয়ে যায় উন্নয়ন আর সমৃদ্ধির পথে। বিপন্ন জাতিকে উদ্ধার করার জন্য জিয়াউর রহমান কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। প্রথম পদক্ষেপ হলো তিনি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তারপর তিনি সংবাদপত্রের স্বাধীনভাবে ঘোষণা করেন। তার রাজনীতি ছিল গণমুখী, তার রাজনীতি ছিল উন্নয়নের রাজনীতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। ১৯ দফা বাস্তবায়নের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন, যার মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তির বার্তা ছিল। এই যে তার গ্রামমুখী রাজনীতি, এই যে তার মানুষের জন্য যে রাজনীতি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে রাজনীতি, এই রাজনীতির প্রবর্তক বাংলাদেশে আপনার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে কারণেই তিনি ইতিহাসে বেঁচে থাকবেন। কিন্তু প্রিয় মাতৃভূমি নিয়ে স্বপ্নের পুরোটা বাস্তবায়ন করে যেতে পারেননি তিনি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে পথ চললে মানুষের আস্থা হারাবে না বিএনপি, এমন মত সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৫ জন নারী ও পুরুষ নবীন উদ্যোক্তাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে উদ্যোক্তাদের শূন্য থেকে আর্থিক স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেসবের বর্ণনা দেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি উদ্যোক্তাদের জন্য আরও কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা জানতে চান। বৈঠকে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচি প্রচার প্রসারণা বাড়ানোর পরামর্শ দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসনিমা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান উপস্থিত ছিলেন। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতের সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করেছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে।
শনিবার রাজধানীর বিআরসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। আর রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগ সাজসে এবং বিরোধিতার কারণে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। ইনভেস্টরদের কনফিডেন্স এক্সট্রিমলি লো। কনফিডেন্স কারণটা লো হচ্ছে বিকজ অবভিয়াসলি এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সবসময় কনসার্ন থাকে যে আমি এখন যে পলিসি, যে রিফর্ম আমরা বলছি সেটা পরে থাকবে কিনা। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। আই এম ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ রাইট নাও। উই ফিল ল্যাক অফ কনফিডেন্স, উই ফিল ল্যাক অফ সাপোর্ট, দেয়ার ইজ নো ওয়ান টু লুক আউট ফর আস। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। এবং এই যখন এই কমিশন এবং রিফর্ম টাস্কফোর্সগুলো তারা যে সাজেশনগুলো দিচ্ছে সেগুলো কীভাবে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা যায়, সেই জিনিসগুলো নিয়ে বাজেটারি অ্যালোকেশনগুলো কীভাবে করা যেতে পারে সেটা নিয়ে একটা ডিসকাশন শুরু। আনফর্চুনেটলি সেটা কিন্তু আমরা এখনও দেখিনি। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধেও কেন তারা অনেক কিছু করছে না এরকম কথা শুনছি। তার মানে হচ্ছে ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক ভেস্টেড ইন্টারেস্ট থাকে যাদেরকে উপেক্ষা করে এগুলা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দিয়ে দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow. এছাড়া 1 কোটি ফ্যামিলি কার্ডের 37 লাখই নিয়ম না মেনে দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন করে আরোপিত কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়াবে। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে, আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত এই সরকারের। ইমরুল হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরের দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের। কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান
যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ভোটদান ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলে দেশে গণতন্ত্র নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সৈনিক, রাজনীতিক, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে চিত্রকর্মের প্রদর্শনী আয়োজন করা হয়। 2 পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করা হয়। দ্বিতীয় পর্বে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা। এ সময় নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনো ভোগ করছে মানুষ। এ দেশের হেন শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন, আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, সৈনিক, রাজনীতিক, রাষ্ট্রপ্রধান সব পরিচয়ে সফল হয়েছিলেন জিয়াউর রহমান। সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। তিনি বলেন, ভোটদানের অধিকার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই গণতন্ত্র নিশ্চিত করা যাবে। এ সময় তারেক রহমান এও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই জিয়ার দর্শন প্রচার করা হবে তরুণ প্রজন্মের মাঝে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। একান্ত সাক্ষাৎকারে এনটিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। নেতাদের অঙ্গীকার, দেশে দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলদারিত্বের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর থেকেই দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আলোচনা চলছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রচলিত ধারার রাজনীতির আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজও করছে জাতীয় নাগরিক কমিটি। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে নতুন রাজনৈতিক দল যেন গতানুগতিক না হয়ে পড়ে, সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সময় নেওয়া হচ্ছে বলে জানান গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। এই রাজনৈতিক দল যাতে নতুনভাবে উঠে আসতে পারে, জনগণের কাছ থেকে পিওর এবং অর্গানিক সাপোর্ট নিয়ে দাঁড়ায় থাকতে পারে, সে যাতে গায়ের জোর খাটানোর কোনো শক্তি না হয়, জনগণের সমর্থনই যাতে তার শক্তি হয়, এরকম একটা দল তৈরি করার কথা আমরা চিন্তা করছি। এটা এমন একটা জিনিস যেটা বাংলাদেশে গত 50 বছরে কখনো হয়নি। তো আমরা বড় দল, জনগণকে ধারণ করতে পারে এরকম দলও হতে চাচ্ছি, আদর্শিক রাজনীতিও করতে চাচ্ছি,
যেখানে লুটপাট চাঁদাবাজি এগুলো থাকবে না। এদিকে দেশের সর্বস্তরের জনগণের চাহিদা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামী মাসেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এরই মধ্যে গুছিয়ে নেওয়া হয়েছে দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি। কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি, একটি রাজনৈতিক ভাষা নির্মাণের আমরা চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি এই রাজনৈতিক ভাষার উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এবং আমরা আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। সব শ্রেণী পেশার নাগরিকদের মধ্য থেকে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নতুন এই রাজনৈতিক দল পরিচালিত হবে বলেও আশা করেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারকৃত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে দুদক। শুক্রবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি এই তথ্য জানান। এ সময় দুদকের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে দুপুর 12:15টার দিকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির করা হয় মাসুদ বিশ্বাসকে। প্রায় ১.৫ ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নেওয়া হয়। হেড অব বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি। সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন ছিল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর, তবে বেচা বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিসবাহ হাসানের রিপোর্ট। এ যেন এক আনন্দ মেলা। কেউ পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধুদের নিয়ে ঘুরছেন, কেউ ব্যস্ত প্রিয়জনকে নিয়ে খাওয়া দাওয়ায়, আবার কেউ কেউ করছেন কেনাকাটাও। সবকিছু বাংলাদেশে কম বেশি দেখা হয়েছে, কিন্তু এটা দেখা হয় না কখনো। তো এই কারণে এবার আসা যে গিয়ে দেখি কি পরিমাণ, সবসময় শুধু নিউজেই দেখি। বাচ্চাদেরকে নিয়ে আসছি প্রথমে, দুজন নিয়ে এবার প্রথম আসছে, আগে আসেনি। বাণিজ্য মেলাতে আমরা দুজন আসতাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের ১৮তম দিন শনিবার যেমন দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে, তেমনি বেড়েছে বিক্রিও। আমরা এবছর ফার্স্ট টাইম আসলাম, আমরা সিলেট থেকে আসছি। আমরা প্রথম থেকে খুবই সাড়া পাচ্ছি, আমাদের সেলও যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। মেলায় আসা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন গৃহস্থলীর জিনিসপত্র, শীতের পোশাক ও খাবার দোকানগুলোতে। তরুণীরা ভিড় করছেন গহনার স্টলে। সেই সাথে ফুড বেভারেজ কোম্পানিগুলোর পরিচিত ব্র্যান্ডগুলো থেকে অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। আমাদের কনজিউমার খুব ভালো, আমাদের ফিডব্যাক খুব ভালো, আমাদের প্রোডাক্ট সবসময় খুব ভালো চলে। আমরা যে সংখ্যক কনজিউমার আশা করেছিলাম তার থেকে বেটার কনজিউমার আসছে। এই বছর এইবারই প্রথম আসলাম আর কি, ভালো লাগছে। আগের যে পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে। বেশ কয়েক বছর ধরে ঢাকার অদূরে এই মেলা হয়, বেচাকেনা কিংবা দর্শনার্থী কম বেশি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত এক সপ্তাহ ধরে এবার একটু ভালো চলতেছে। এখানে কাস্টমার খুবই কম, যাতায়াত সমস্যা সবচেয়ে বড়। একই জিনিসের গায়ের মূল্য সেও 10-20% আমরা কমে পাচ্ছি মহল্লায়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানে গায়ের রেট দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে। মেলার শেষার্ধে আরও বেচাকেনা বাড়বে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।